হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন 8 টেকের পক্ষ থেকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের 16 নাম্বার লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের লেকচারে আমরা পর্যায়বৃত্ত ধর্ম, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওকে, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম, মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। চলো আমরা আজকের ক্লাসটি শুরু করি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। মৌলের অনেকগুলো পর্যায়বৃত্ত ধর্ম আছে, বুঝতে পেরেছ? এই পর্যায়বৃত্ত ধর্ম আছে যেমন গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, পরে আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, অনেকগুলো আছে। হ্যাঁ, আমরা এক একটা করে দেখব। আমরা আজকে মূলত গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক দেখব, ঠিক আছে? মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, পর্যায়বৃত্ত ধর্ম, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। আমাদের আজকের ক্লাসের টপিক কি? মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। ঠিক আছে? চলো, হ্যাঁ, এই মৌলের পর্যায়বৃত্ত ধর্ম কাকে বলে জানো? মৌলের পর্যায়বৃত্ত ধর্মটা হচ্ছে কি ভাই? মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস ভিত্তিক পরিবর্তনশীল ধর্মসমূহকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বলে। কি বলেছে? মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস ভিত্তিক পরিবর্তনশীল ধর্মসমূহকে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বলা হয়। ঠিক আছে? দেখো, এই গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক তেমনই একটা পর্যায়বৃত্ত ধর্ম। ওকে, দেখো, এই গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক পড়ার আগে আমরা একটু বেসিক জেনে নেব, তাহলে আমাদের টপিকটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? ওকে, আমরা এক ধাতব বন্ধন সম্পর্কে একটু জেনে নিই। আসো, ধাতু, ধাতু কি কি করে? ধাতব বন্ধন গঠন করে, তাই তো? ধাতু কি করে ভাই? ধাতু ধাতব বন্ধন গঠন করে। দেখো, ধাতু ধাতব বন্ধন গঠন করে, ধাতু ধাতব বন্ধন গঠন করে। ঠিক আছে? মানে যাদের ধাতব বন্ধন যত বেশি শক্তিশালী হবে, তাদের সেই সকল মৌলের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক তত বেশি হবে। ঠিক আছে? ধাতু কি করে? ধাতব বন্ধন গঠন করে। ঠিক আছে? ধাতব বন্ধন কি হবে? দুইটা ধাতু মিলে গঠন করবে, তাই না? ধাতব বন্ধন কি ভাই? ধাতু যোগ ধাতু, ধাতু যোগ ধাতু। ওকে, ঠিক আছে। দেখো, আমরা একটু ক্যালাস সম্পর্কে একটু জানি। দেখো, তৃতীয় পর্যায়ের মৌল আছে না, সোডিয়াম। সোডিয়াম, এই সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত ভাই? 11 তাই না? 11। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি পাবো? প্রথম শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 2টা। দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন কয়টা? 8টা। তৃতীয় শক্তি স্তরের ইলেকট্রন কয়টা হবে? 1টা। হ্যাঁ, মৌলের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটাই কি? তার যোজ্যতা ইলেকট্রন, তাই তো? দেখো, সোডিয়াম, ম্যাগনেসিয়ামে আসো। এই ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা কত ভাই? 12। ইলেকট্রন বিন্যাস করলে প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন 8টা, তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন 2টা। ঠিক আছে? অ্যালুমিনিয়ামে আসো, পারমাণবিক সংখ্যা কত? 13। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন 2টা, দ্বিতীয় শক্তি স্তরে কয়টা? 8টা হবে, তৃতীয় শক্তি স্তরে 3টা। হ্যাঁ, তুমি ইলেকট্রন বিন্যাস করে দেখিও। ঠিক আছে? একটু বুঝো, যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা কম হলে বা যোজ্যতা স্তরে ইলেকট্রন মেঘের ঘনত্ব কম হলে ক্যালাসে বিদ্যমান আয়নগুলোর ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম হবে। ঠিক আছে? আমি একটা কথা বলি, কথাটা শোনো। কি বলেছে তোমাকে? যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা কম হলে বা যোজ্যতা স্তরে ইলেকট্রন মেঘের ঘনত্ব যদি কম হয়,
তাহলে কি হবে, ক্যালাসে বিদ্যমান আয়নগুলোর ইলেকট্রনের প্রতি আকর্ষণ কেমন হবে, কম হবে। আকর্ষণ কম হলে ধাতব বন্ধনটা দুর্বল হবে, আর ধাতব বন্ধন দুর্বল হলে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম হবে। ঠিক আছে, দেখো এই সোডিয়ামের ক্যালাসটা দেখো। দেখো সোডিয়াম কি করে, সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিবে, তাই তো, একটা ইলেকট্রন ছাড়তে পারে। ম্যাগনেসিয়াম দুইটা, কারণ সোডিয়াম কি একযোজী মৌল, ম্যাগনেসিয়াম দ্বিযোজী মৌল, অ্যালুমিনিয়াম কি ত্রিযোজী মৌল, তাই তো। দেখো সোডিয়ামের ক্যালাসে কি হবে ভাই, একটা মুক্ত ইলেকট্রন থাকবে। ঠিক আছে, সোডিয়ামের ক্যালাসে কি থাকবে, মুক্ত ইলেকট্রন একটা থাকবে। সোডিয়ামের ক্যালাসে মুক্ত ইলেকট্রন একটা থাকবে। দেখো আবার লিখলাম সোডিয়াম, স্পেস দিয়ে দিই, সোডিয়াম। লিখলাম আমরা সোডিয়াম। দেখো এটা কি, এটা হচ্ছে কি সোডিয়ামের একটা ক্যালাস ভাই। ঠিক আছে, এটা কি সোডিয়ামের ক্যালাস। একটু বুঝিও, এখানে ইলেকট্রন কয়টা আছে, একটা। সোডিয়াম একযোজী মৌল। ঠিক আছে, ইলেকট্রন কয়টা, একটা। যোজ্যতা স্তরে ইলেকট্রন কয়টা আছে ভাই, একটা আছে। ঠিক আছে, এটাই কি করবে, ছেড়ে দিবে। ঠিক আছে, দেখো এই ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি হবে, দুইটা। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে হবে কয়টা ভাই, তিনটা। ঠিক আছে, মুক্ত ইলেকট্রনের উপর এই ইলেকট্রনগুলোর আকর্ষণ নির্ভর করবে। দেখো ক্যালাসে বিদ্যমান যে মুক্ত ইলেকট্রনগুলো আছে, এই মুক্ত ইলেকট্রনগুলোর উপর আকর্ষণটা নির্ভর করবে। ঠিক আছে, দেখো মুক্ত ইলেকট্রনের উপর এদের আকর্ষণটা বেশি হবে। সোডিয়াম মাত্র একটি ইলেকট্রন থাকে, তাই এর আকর্ষণ কম। এই কারণে ক্যালাসে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কটা কি কম হয়। ম্যাগনেসিয়াম ক্যালাসে দ্বিধনাত্মক ম্যাগনেসিয়াম আয়নের দুটি মুক্ত ইলেকট্রন এবং অ্যালুমিনিয়াম ক্যালাসে ত্রিধনাত্মক আয়ন ও তিনটি মুক্ত ইলেকট্রন বিদ্যমান। ঠিক আছে, এই কারণে কি হবে, ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক একটু বেশি হবে। আমি দেখাই দিব, আসো। ম্যাগনেসিয়াম কি দ্বিযোজী মৌল, Mg ভাই। এটা কি, এটা হচ্ছে সোডিয়ামের ক্যালাস। দেখো ম্যাগনেসিয়াম 2+2+2+। দেখো এদের ক্যালাসে কি ভাই, মুক্ত ইলেকট্রনের সংখ্যা ম্যাগনেসিয়ামের সোডিয়ামের মুক্ত ইলেকট্রন সংখ্যা একটা ছিল, ম্যাগনেসিয়ামের কয়টা আছে ভাই, দুইটা। তাই তো, মুক্ত ইলেকট্রনের প্রতি কি হবে, আকর্ষণটা বেশি হবে। তাই এদের গলনাঙ্ক, তাই কি হবে, ধাতব বন্ধনটা শক্তিশালী হবে, তখন কি হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। হ্যাঁ, দেখো এটাও কি ক্যালাস। অ্যালুমিনিয়ামটা দেখো, অ্যালুমিনিয়ামের ক্যালাসে মুক্ত ইলেকট্রন থাকবে তিনটা। ঠিক আছে, এগুলো হচ্ছে এদের ক্যালাস। দেখো ঠিক আছে, দেখো অ্যালুমিনিয়ামের যোজ্যতা সোডিয়ামের যোজ্যতা স্তরে ইলেকট্রন কয়টা, একটা। ঠিক আছে, তাই ক্যালাসে মুক্ত ইলেকট্রন কয়টা, একটা। ম্যাগনেসিয়ামের যোজ্যতা স্তরে ইলেকট্রন কয়টা, দুইটা। তাই ম্যাগনেসিয়ামের ক্যালাসে ইলেকট্রন কয়টা ভাই, দুইটা। ওইগুলো দেই নাই, দাঁড়াও দিয়ে দিই, কি দেব, 2 ইলেকট্রন।
2 ইলেকট্রন। ঠিক আছে, অ্যালুমিনিয়ামে কি 3 ইলেকট্রন, 3 ইলেকট্রন। ঠিক আছে, দেখো অ্যালুমিনিয়ামের জটিলতা স্তরে ইলেকট্রন কয়টা? 3টা। তাই ক্যালাসে বিদ্যমান মুক্ত ইলেকট্রন সংখ্যা কত হবে? 3 হবে। কথাটা বুঝছো? এই রকম জটিলতা স্তরে ইলেকট্রন মেঘের ঘনত্ব যত বেশি হবে, কি বলছে, জটিলতা স্তরে ইলেকট্রন মেঘের ঘনত্ব যত বেশি হবে ধাতব বন্ধন তত বেশি শক্তিশালী হবে। ঠিক আছে, ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি, তাহলে কি সহজে ইলেকট্রন সরানো যাবে না। সহজে ইলেকট্রন সরানো না গেলে কি হবে? তাদের মাঝে ধাতব বন্ধনটা শক্তিশালী হবে, তাই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। হ্যাঁ, আমি এই কথাটা লিখে দেই। দেখো, যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কম হলে বা যোজ্যতা স্তরে ইলেকট্রন মেঘের ঘনত্ব কম হলে, যোজ্যতা স্তরে যোজ্যতা, এই কথাটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। হ্যাঁ, যোজ্যতা স্তরে, যোজ্যতা যোজ্যতা স্তরে ইলেকট্রন মেঘের ঘনত্ব কম হলে, যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কম হলে বা ইলেকট্রন মেঘের ঘনত্ব কম হলে, যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কম হলে, ইলেকট্রন সংখ্যা কম হলে বা যোজ্যতা ইলেকট্রন কম হলে, যোজ্যতা স্তরে ইলেকট্রন মেঘের ঘনত্ব কম হলে বা যোজ্যতা স্তরে যোজ্যতা স্তরে ইলেকট্রন মেঘের ঘনত্ব কম হলে, ইলেকট্রন মেঘের ঘনত্ব কম হলে, ঘনত্ব কম হলে, বুঝিও। হ্যাঁ, যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কম হলে বা যোজ্যতা স্তরে ইলেকট্রন মেঘের ঘনত্ব কম হলে, ঘনত্ব কম হলে ভাই কি হবে? ক্যালাসে বিদ্যমান ইলেকট্রনগুলোর প্রতি আকর্ষণ কম হবে। ঠিক আছে, কারণ যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কম বা ইলেকট্রন মেঘের ঘনত্ব কম, তাহলে কি হবে? ক্যালাসে বিদ্যমান আয়নগুলোর প্রতি ইলেকট্রনের আকর্ষণটা কম হবে। ঠিক আছে, দেখো এখানে যোজ্যতা স্তরে ইলেকট্রন বেশি, তাই তো? ক্যালাসে কি আছে? 3টা ইলেকট্রন আছে, তাহলে কি হবে? ইলেকট্রন বেশি, আকর্ষণও বেশি হবে। ঠিক আছে, আকর্ষণ বেশি হলে ধাতব বন্ধন দৃঢ় হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। তাই এই সোডিয়ামের তুলনায় এই ম্যাগনেসিয়ামের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, আবার ম্যাগনেসিয়ামের তুলনায় অ্যালুমিনিয়ামের বেশি, কারণ এতে যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা বেশি আছে। ক্যালাসে বিদ্যমান ইলেকট্রনগুলোর প্রতি এদের আকর্ষণটা বেশি হবে। বুঝতে পেরেছ? দেখো আমি লিখে দিই। হ্যাঁ, যোজ্যতা স্তরে ইলেকট্রন মেঘের সংখ্যা কম হলে বা যোজ্যতা স্তরে ইলেকট্রন মেঘের ঘনত্ব কম হলে ক্যালাসে বিদ্যমান আয়নগুলোর প্রতি ইলেকট্রনের আকর্ষণ কম হয়। ক্যালাসে বিদ্যমান আয়নগুলোর প্রতি, ক্যালাসে বিদ্যমান আয়নগুলোর প্রতি, ক্যালাসে বিদ্যমান আয়নগুলোর প্রতি, আয়নগুলোর প্রতি ইলেকট্রনের আকর্ষণ কম হয়। ইলেকট্রনের আকর্ষণ, ইলেকট্রনের আকর্ষণ কম হয়। আর ইলেকট্রনের আকর্ষণ কম হইলে কি হবে ভাই বলো তো? ধাতব বন্ধন কি হবে? শক্তিশালী হবে না, তাই তো? ধাতব বন্ধনটা দুর্বল হবে, তাই ধাতব বন্ধন কি হবে? দুর্বল হবে। ধাতব বন্ধন দুর্বল হয়, ধাতব বন্ধন দুর্বল হয়, ধাতব বন্ধন দুর্বল হয়। ধাতব বন্ধন দুর্বল হইলে ভাই কি হবে? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। ধাতব বন্ধন দুর্বল হলে কি হবে? গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম হবে। ঠিক আছে ভাই, আর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তো বুঝো তোমরা, তাই না? কঠিন পদার্থ যে তাপমাত্রায় গলতে শুরু করে সেটা গলনাঙ্ক, আর যে তাপমাত্রায় কি হবে ফুটবে সেটা হচ্ছে স্ফুটনাঙ্ক।
ঠিক আছে, পানি যে তাপমাত্রায় ফুটবে সেটা হচ্ছে তার স্ফুটনাঙ্ক অঙ্ক কম হয়, কম হয়। ঠিক আছে ভাই, দেখো যোজ্যতা স্তরে ইলেকট্রন, এতটুকু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। হ্যাঁ, যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কম হলে বা যোজ্যতা স্তরে ইলেকট্রন মেঘের ঘনত্ব কম হলে কি হবে? ক্যালাসে বিদ্যমান আয়নগুলোর প্রতি ইলেকট্রনের আকর্ষণটা কম হবে, তাহলে ধাতব বন্ধন দুর্বল হবে এবং গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। আর যদি যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা বেশি বা যোজ্যতা স্তরে ইলেকট্রন মেঘের ঘনত্বটা যদি কি হয়? বেশি হয়। ঠিক আছে, ইলেকট্রন মেঘের ঘনত্বটা যদি বেশি হয় তাহলে ক্যালাসে বিদ্যমান আয়নগুলোর প্রতি ইলেকট্রনের আকর্ষণ বেশি হবে, তখন ধাতব বন্ধন শক্তিশালী হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে, বেশি হবে। ঠিক আছে, তুমি দেখো এখানে একটু খেয়াল করো। হ্যাঁ, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এরা কি প্রত্যেকেই তৃতীয় পর্যায়ের মৌল, তাই না? সোডিয়ামের যোজ্যতা স্তরে ইলেকট্রন একটা, ম্যাগনেসিয়ামের কয়টা? দুইটা, অ্যালুমিনিয়ামের কয়টা? তিনটা। তাহলে কি হবে? এদের ক্যালাসে, সোডিয়ামের ক্যালাসে ইলেকট্রন একটা, ম্যাগনেসিয়ামের দুইটা, অ্যালুমিনিয়ামের কয়টা ভাই? তিনটা। ঠিক আছে, আমরা কি বলছিলাম? যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কম হলে বা যোজ্যতা স্তরে ইলেকট্রন মেঘের ঘনত্ব যদি কম হয়, দেখো এইখানে যোজ্যতা স্তরে ইলেকট্রন কয়টা আছে ভাই? একটা, তাই না? তাহলে কি হবে? এটার ধাতব বন্ধনটা কি দুর্বল হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। কিন্তু এইগুলো কিন্তু যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা বেশি, তাহলে কি হবে? ক্যালাসে বিদ্যমান আয়নগুলোর প্রতি ইলেকট্রনের আকর্ষণটা বেশি হবে। ঠিক আছে, এখানে ইলেকট্রনের আকর্ষণ আরো বেশি হবে, তাই এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হবে। হ্যাঁ, আর এটা কি হবে? সবচেয়ে কম, এটা হবে মাঝারি। বুঝতে পেরেছ ভাই? ঠিক আছে, এবার আমরা গ্রুপ ভিত্তিক ও পর্যায় ভিত্তিক সম্পর্ক দেখব। ঠিক আছে, আচ্ছা, ইলেকট্রন মেঘের ঘনত্বটা ভাই কিসের সাথে সম্পর্কিত? দেখো, ইলেকট্রন মেঘের ঘনত্ব পরমাণুর আকারের সাথে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, পরমাণুর আকার যেখানে যত বড় হবে সেখানে কি হবে? ইলেকট্রন মেঘের ঘনত্ব কম হবে। ঠিক আছে, দেখো এই সবচেয়ে এখানে কার, এটার আকার কিন্তু সবচেয়ে বড়, তাই না? এটার আকার সবচেয়ে বড়, তাই কি হবে? এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা কম হবে। দেখো, ইলেকট্রন মেঘের ঘনত্ব, এটা একটু মনে রাখবা। হ্যাঁ, ইলেকট্রন মেঘের ঘনত্ব ইকুয়াল ইলেকট্রন মেঘের ঘনত্ব। ইলেকট্রন মেঘের ঘনত্ব ইকুয়াল আমরা কি লিখবো? যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা বাই পরমাণুর আকার। যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা বাই পরমাণুর আকার। ঠিক আছে, যদি পরমাণুর আকার বড় হয় তাহলে ভাই কি হবে? ইলেকট্রন মেঘের ঘনত্ব কম হবে। ঠিক আছে, কারণ ইলেকট্রন মেঘের ঘনত্ব আর পরমাণুর আকার ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবেন। হ্যাঁ, চলেন আমরা এবার গ্রুপ ভিত্তিক ও পর্যায় ভিত্তিক সম্পর্ক দেখি। দেখেন গ্রুপ একের মৌলগুলো, দেখেন গ্রুপ একের মৌলগুলো ঠিক আছে, লিথিয়াম থেকে দেখবো আমরা। হ্যাঁ, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3, তাই তো? লিথিয়ামের প্রথম শক্তি স্তর ইলেকট্রন কয়টা হবে? 2টা। দ্বিতীয় শক্তি স্তর ইলেকট্রন কয়টা হবে ভাই? একটা, তাই তো? 1s2 2s1 আমরা জানি। ওকে, সোডিয়ামটা দেখো, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11। প্রথম শক্তি স্তরে ইলেকট্রন 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে একটা, তাই তো?
লিথিয়াম সোডিয়ামের নিচে কি আছে পটাশিয়াম, কত 19। এটা প্রথম শক্তি স্তরে ইলেকট্রন 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 8টা, চতুর্থ শক্তি স্তরে 1টা। এটা খেয়াল করে দেখো, এদের চতুর্থ স্তরে ইলেকট্রন একটাই, কিন্তু প্রতি ক্ষেত্রে কি হচ্ছে ভাই একটা করে কি হচ্ছে, এটা যত নিচে যাচ্ছে আকার বেড়ে যাচ্ছে, নতুন করে একটা করে শক্তি স্তর যুক্ত হয়ে যাচ্ছে, তাই তো? এটা গ্রুপ ভিত্তিক সম্পর্ক, ঠিক আছে। দেখো পরে কি রুবিডিয়াম সিজিয়াম, রুবিডিয়াম সিজিয়াম ভাই এদেরও কি হবে ভাই, যোজ্যতা স্তরে দেখ ইলেকট্রন কয়টা হবে, একটা হবে। গ্রুপ 1 এর মৌল এই সিজিয়ামেরও যোজ্যতা স্তরে ইলেকট্রন কয়টা হবে ভাই, একটা হবে। দেখো এদের প্রত্যেকের যোজ্যতা স্তরে ইলেকট্রন একটা, ঠিক আছে। দেখো লিথিয়ামের আকারটা একটু দেখো, লিথিয়াম এই যে প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, তাই তো? দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন কয়টা হবে ভাই, একটা, ঠিক আছে। এমন সোডিয়ামের তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন কয়টা হবে, সোডিয়ামের তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন হবে একটা, ঠিক আছে। এই তৃতীয় শক্তি স্তরে একটা জিনিস খেয়াল করে দেখো তো, লিথিয়ামের দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন একটা, কিন্তু সোডিয়ামের তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন একটা। দ্বিতীয়র তুলনায় তো তৃতীয় শক্তি স্তরের আকারটা বেশি, তাহলে এইখানে কি হবে, ইলেকট্রন বেগের ঘনত্বটা কি হবে ভাই বলো, কম হবে, তাই না? কারণ এখানে দ্বিতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন মানে শক্তি স্তরটা ছোট, আর এখানে তৃতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন মানে এখানে শক্তি স্তরটা বেশি আছে, 3টা আছে, মানে বড় আকারটা বড়, এই বড় আকারে একটা ইলেকট্রন আছে, তাই এটার ঘনত্ব কি হবে, কম হবে। এই জন্য লিথিয়ামের তুলনায় সোডিয়ামের কি হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা ভাই কম হবে, ঠিক আছে। কারণ কি হবে, এখানে কি ইলেকট্রন মেঘের ঘনত্ব কম, তাহলে কি হবে, ক্যালাসে বিদ্যমান আয়নগুলোর প্রতি ইলেকট্রনের আকর্ষণ কম হবে, তাহলে ধাতব বন্ধনটা দুর্বল হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। হ্যাঁ আমি ব্যাখ্যা সব লিখে দিব, হ্যাঁ একটু বুঝিও। দেখো এখানে পটাশিয়ামে যদি আসো ভাই, এই পটাশিয়ামের কি হবে, পটাশিয়ামের সর্বশেষ কক্ষপথ, মনে করো সর্বশেষ কক্ষপথ কি ভাই, চতুর্থ শক্তি স্তর, সেইটা এসে দেখো চতুর্থ শক্তি স্তর, প্রথম দ্বিতীয় তৃতীয়, এই যে চতুর্থ, এই চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা হবে ভাই, একটা হবে, ঠিক আছে। এটার কি হবে ভাই, পঞ্চম শক্তি স্তরে একটা ইলেকট্রন হবে, এটা ষষ্ঠ শক্তি স্তরে একটা ইলেকট্রন হবে, ঠিক আছে। আমরা না যাই, এখানে দেখো একটু খেয়াল করো, আচ্ছা দেখো দিয়ে দিই, এটা কি হবে, চতুর্থ শক্তি স্তরে একটা, এটা পঞ্চম শক্তি স্তরে একটা ইলেকট্রন হবে। এই যে পঞ্চম শক্তি স্তরে একটা ইলেকট্রন, দেখো সিজিয়াম, এই সিজিয়ামের ষষ্ঠ শক্তি স্তরে একটা ইলেকট্রন হবে, পাঁচটা, এই যে ষষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা ভাই, একটা, ঠিক আছে। এই গ্রুপ 1 এর মৌলগুলোর কি দেখো, খেয়াল করে দেখো, প্রত্যেকটা যোজ্যতা স্তরে একটা করে ইলেকট্রন আছে, কিন্তু যত নিচে নামতেছে একটা করে নতুন শক্তি স্তর যুক্ত হচ্ছে, ফলে কি হচ্ছে, সর্ববহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন থেকে নিউক্লিয়াসের দূরত্বটা বেড়ে যাচ্ছে। দেখছো এখানে অনেক দূরে নিউক্লিয়াস আছে, তাই না? ষষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন, তাহলে কি হবে, নিউক্লিয়াস আর ইলেকট্রনের আকর্ষণ কি হবে, কম হবে। এখানে একটু বেশি হবে, এখানে আর একটু বেশি হবে, এখানে আর একটু বেশি হবে, এখানে সবচেয়ে বেশি হবে, ঠিক আছে। একটু বুঝিও, হ্যাঁ দেখো এই এই সিজিয়ামটা দেখো, এই সিজিয়ামটা ভাই কি হয়েছে, এই সিজিয়ামের আকার এখানে কি সবচেয়ে বড়, তাই না? খেয়াল করো, এই সিজিয়ামের আকার কি আমি লিখে দিচ্ছি, হ্যাঁ এটার আকার কি সবচেয়ে বড়, সিজিয়ামের আকার সবচেয়ে বড়, সবচেয়ে বড়, তাই না?
দেখো এটা যোজিত ষষ্ঠ শক্তি স্তর, মানে বিশাল আকারে কি আছে, একটা ইলেকট্রন আছে। তাহলে এটার কি হবে, ইলেকট্রন মেঘের ঘনত্ব কি হবে বলো তো ভাই? ইলেকট্রন মেঘের ঘনত্ব কি হবে? অবশ্যই কম হবে, তাই না? এর আকার কি সবচেয়ে বেশি, তাই ইলেকট্রন মেঘের ঘনত্ব কম হবে। গ্রুপ 1 এর মৌলগুলোর মধ্যে সিজিএম এর আকারটা সবচেয়ে বেশি, তাই তো? এর নিচে আবার ফ্রান্সিয়াম আছে, হ্যাঁ, এটার আকার আরো বেশি হবে। দেখো আকার সবচেয়ে বেশি, এর আকার সবচেয়ে বড়, সবচেয়ে বেশি, তাই ইলেকট্রন মেঘের ঘনত্ব কি কম। ইলেকট্রন মেঘের ঘনত্ব, তাই ইলেকট্রন মেঘের ঘনত্ব কম, সবচেয়ে কম, তাই না? সবচেয়ে কম। বলতো ইলেকট্রন মেঘের ঘনত্ব সবচেয়ে কম, তাহলে কি হবে? ক্যালাসে বিদ্যমান আয়নগুলোর প্রতি ইলেকট্রনের আকর্ষণটা কম হবে, তাই তো? আকর্ষণ কম হলে কি হবে? ধাতব বন্ধনটা কি হবে ভাই? ধাতব বন্ধনটা হবে দুর্বল। ঠিক আছে, লিখে দেই, ধাতব বন্ধন দুর্বল হবে। ধাতব বন্ধন দুর্বল হয়, তাই না? এই ধাতব বন্ধন যদি দুর্বল হয় তাহলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে ভাই? কম হবে। ঠিক আছে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম। বলতো তাহলে গ্রুপ 1 এর মৌলগুলোর মধ্যে সবচেয়ে বেশি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কার হবে? একটু চিন্তা করো। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম হয়। সিজিএম এর আকার বেশি, ইলেকট্রন মেঘের ঘনত্ব কম, তাই ধাতব বন্ধন দুর্বল, অর্থাৎ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম। সবচেয়ে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কার বেশি হবে ভাই? লিথিয়ামের বেশি হবে। কেন হবে লিথিয়ামের বেশি ভাই? এটার আকার সবচেয়ে ছোট এবং কি ইলেকট্রন মেঘের ঘনত্ব সবচেয়ে বেশি, তাই কি হবে? ধাতব বন্ধন ধীর হবে এবং গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা কি হবে? বেশি হবে। ঠিক আছে, আমার কথা শুনে লিখবেন। ঠিক আছে, কি লিখবেন? লিথিয়ামের আকার কি ভাই? সবচেয়ে ছোট, তাহলে কি হবে? ইলেকট্রন মেঘের ঘনত্ব কি হবে? সবচেয়ে বেশি হবে, তাই কি ধাতব বন্ধনটা কি হবে? ধীর হবে, অর্থাৎ গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হবে। ঠিক আছে ভাই, তাহলে আপনি গ্রুপ ভিত্তিক যখন আসবেন, গ্রুপ ভিত্তিক গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের ব্যাখ্যা কিভাবে দিবেন বলেন তো? এই গ্রুপ ভিত্তিক আপনি ব্যাখ্যাটা কি দিবেন বলতে পারেন না? একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হবে? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাবে, কারণ লিথিয়ামের গলনাঙ্ক সবচেয়ে বেশি, সিজিএম এর গলনাঙ্ক সবচেয়ে কম, মানে কি একই গ্রুপের উপর থেকে যত নিচে যাবেন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যাবে। কেন কমে যাবে? কারণ একই গ্রুপের উপর থেকে নিচে গেলে যোজতা স্তরের ইলেকট্রন থেকে নিউক্লিয়াসের দূরত্ব বেড়ে যায়, তাই আকর্ষণ কম হয়। ঠিক আছে, তাই ধাতব বন্ধনটা এইভাবে বলতে পারেন, ইলেকট্রন মেঘের ঘনত্ব কম হবে, তাহলে কি হবে? ধাতব বন্ধনটা দুর্বল হবে। দেখেন যোজতা স্তরের ইলেকট্রন এইখানে আছে, ঠিক আছে, নিউক্লিয়াস এইখানে আছে। এই দেখেন এই সোডিয়ামে দেখেন তৃতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন, পটাশিয়ামের চতুর্থ শক্তি স্তরে একটা ইলেকট্রন, তৃতীয় তুলনায় চতুর্থ আকার বড়, তাহলে কি হবে? এখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব কম হবে। আর যেখানে ইলেকট্রন মেঘের ঘনত্ব কম সেখানে কি হবে ভাই? ধাতব বন্ধনটা দুর্বল হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা কি হবে? কম হবে। যেখানে ইলেকট্রন মেঘের ঘনত্বটা কি হবে? আর কম হবে, তাহলে ধাতব বন্ধন দুর্বল হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। ঠিক আছে, আপনি এটার থেকে এটার কি হবে? আরো কম হবে, এটার সবচেয়ে কম হবে। বুঝতে পেরেছেন? দেখেন আমি তবুও লিখে দিব, হ্যাঁ, এখন লিখে দেই। একই গ্রুপের গ্রুপ ভিত্তিক সম্পর্ক একটু বুঝেন। গ্রুপ ভিত্তিক সম্পর্ক, গ্রুপ ভিত্তিক সম্পর্ক, গ্রুপ ভিত্তিক সম্পর্ক কি বলবেন? একই গ্রুপের উপর থেকে নিচে গেলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস পায়। একই গ্রুপের উপর থেকে নিচে গেলে একই গ্রুপের উপর থেকে নিচে গেলে, ঠিক আছে, যে একই গ্রুপের উপর থেকে কি ভাই? এই যে উপর থেকে নিচে, ঠিক আছে, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে গলনাঙ্ক স্ফুটনাঙ্কর মান কি হয়? কমতে থাকে। একই গ্রুপের উপর থেকে নিচে গেলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হ্রাস পায়। গলনাঙ্ক
ও স্ফুটনাঙ্ক হ্রাস পায়। ঠিক আছে, কারণটা কি বলতে পারবেন? একই গ্রুপের উপর থেকে নিচে গেলে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক হ্রাস পাচ্ছে, এর কারণটা কি? কারণ চিন্তা করেন, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হয় ভাই? ইলেকট্রনের নতুন করে একটা করে শক্তি স্তর যুক্ত হয়। দেখেন, লিথিয়ামের দুইটা শক্তি স্তর, সোডিয়ামের 3টা, পটাশিয়ামের 4টা, রুবিডিয়ামের 5টা, সিজিয়ামের 6টা। দেখছেন, নতুন করে একটা করে শক্তি স্তর যুক্ত হচ্ছে। কিন্তু কি হচ্ছে, জটিলতা স্তরে ইলেকট্রন তো একটা করে আছে, কিন্তু বড় যত নিচে যাচ্ছে আকারটা বেড়ে যাচ্ছে। তাহলে কি হবে? চতুর্থ স্তরে ইলেকট্রন মেঘের ঘনত্বটা কম হয়ে যাচ্ছে, তাই না? দেখেন, এটা আমি লিখে দেই। কারণ একই গ্রুপে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরমাণুর আকার বৃদ্ধি পায় এবং চতুর্থ স্তরে ইলেকট্রন মেঘের ঘনত্ব কমে যায়। একই গ্রুপে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে একই গ্রুপের উপর থেকে নিচে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে, বা এটা বলি একই গ্রুপে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে একই গ্রুপে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে একটি করে নতুন শক্তি স্তর যুক্ত হয়, পরমাণুর আকার বৃদ্ধি পায়। হ্যাঁ, বা পরমাণুর আকার বৃদ্ধি পায়। একই গ্রুপে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরমাণুর আকার বৃদ্ধি পায়। ঠিক আছে, বলেন পরমাণুর আকার বৃদ্ধি পাইলে কি হবে? পরমাণুর আকার বৃদ্ধি পায়। যদি পরমাণুর আকার বৃদ্ধি পায় তাহলে কি হবে বলেন তো? পরমাণুর আকার বৃদ্ধি পেলে জটিলতা স্তরে ইলেকট্রন মেঘের ঘনত্ব কমে যাবে। ঠিক আছে, ফলে জটিলতা স্তরে ইলেকট্রন মেঘের ঘনত্ব কমে যায়। ফলে যোজ্যতা স্তরে ইলেকট্রন মেঘের ঘনত্ব কমে যায়। ইলেকট্রন মেঘের ঘনত্ব কমে যায়। ঠিক আছে, একই গ্রুপে ও পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরমাণুর আকার বৃদ্ধি পায়, ফলে জটিলতা স্তরে ইলেকট্রন মেঘের ঘনত্ব কমে যায়। দেখো, ইলেকট্রন মেঘের ঘনত্ব যদি কমে যায় তাহলে কি হবে? পরমাণুর ধাতব বন্ধন দুর্বল হবে। ঠিক আছে, তাই পরমাণুর ধাতব বন্ধন দুর্বল হয় বিধায় গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। জটিলতা ইলেকট্রন মেঘের ঘনত্ব কমে যায়, তাই ধাতব বন্ধন দুর্বল হয়। পরমাণুর ধাতব বন্ধন দুর্বল হয়, তাই পরমাণুর ধাতব বন্ধন দুর্বল হয়। ধাতব বন্ধন দুর্বল হয়। ধাতব বন্ধন দুর্বল হয়। আর ধাতব বন্ধন দুর্বল হলে কি হবে? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে, অর্থাৎ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। গলনাঙ্ক অর্থাৎ কি? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম হয়। ঠিক আছে, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হবে ভাই? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হবে। ঠিক আছে, ব্যাখ্যাটা কি ভাই? একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হয়? পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে কি হয়? পরমাণুটার আকার বেড়ে যায়, ফলে জটিলতা স্তরে ইলেকট্রন মেঘের ঘনত্ব কমে যায়, তাই ধাতব বন্ধন দুর্বল হয় বিধায় গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কম হয়। ঠিক আছে, এই ছিল গ্রুপ ভিত্তিক সম্পর্ক। ঠিক আছে, দেখো গ্রুপ 1 মৌলগুলো আছে না, এইগুলো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এদের গলনাঙ্কের ক্রম তাহলে কোনটা হবে বলো তো? লিথিয়াম কি হবে?
এর গলনাঙ্ক, গ্রুপ 1 এর গলনাঙ্ক স্ফুটনাঙ্কের ক্রম কি হবে? লিথিয়াম। এটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি, তাই তো? পরে কি হবে? সোডিয়াম। এটা কি হবে? একটু কম হবে। পরে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। ঠিক আছে, এটা কি ভাই? গ্রুপ 1 এর মৌলসমূহের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের ক্রম। ঠিক আছে, গ্রুপ 1 এর মৌলসমূহের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের ক্রম। ওকে, ঠিক আছে। দেখো আমরা এবার পর্যায় ভিত্তিক সম্পর্ক দেখব। আমাদের গ্রুপ ভিত্তিক সম্পর্ক দেখা শেষ, এবার আমরা পর্যায় ভিত্তিক সম্পর্ক দেখব। হ্যাঁ, এটা মুছে দেই। একটু খেয়াল করো, পর্যায় ভিত্তিক সম্পর্ক, তৃতীয় পর্যায়। তৃতীয় পর্যায়ের মৌলগুলো দেখো। তৃতীয় পর্যায়ে কারা কারা আছে ভাই? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারাই তো আছে, তাই না? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপরে কি সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, তাই তো? এরাই তৃতীয় পর্যায়ের মৌল। হ্যাঁ, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। ঠিক আছে ভাই, দেখো এদের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, এই তিনটা কি ভাই? ধাতু না? সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম, এই তিনটা কি? এই তিনটা হচ্ছে ধাতু। সিলিকনটা কি ভাই? সিলিকন হচ্ছে কি? অপধাতু। আর এইগুলো কি? এইগুলো হচ্ছে কি ভাই? অধাতু, তাই না? এরা হবে অধাতু। আর এই অধাতুর মাঝে কোন বন্ধন থাকে বলতো? সমযোজী বন্ধন থাকে, তাই না? এরা হচ্ছে অধাতু। অধাতু, এদের মাঝে থাকবে কি ভাই? সমযোজী বন্ধন। ঠিক আছে, দুর্বল ভ্যান ডার ওয়ালস বল কাজ করবে এদের মাঝে। দেখো একটু খেয়াল করিও ভাই। হ্যাঁ, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতুগুলোর ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে যোজ্যতা ইলেকট্রন ক্রমাগত বৃদ্ধি পায়। দেখো সোডিয়ামের কি যোজ্যতা ইলেকট্রন কয়টা? একটা। সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন কয়টা ভাই? একটা। ম্যাগনেসিয়ামের যোজ্যতা ইলেকট্রন কয়টা? দুইটা। অ্যালুমিনিয়ামের যোজ্যতা ইলেকট্রন কয়টা? তিনটা। দেখছ, একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হয়? যোজ্যতা ইলেকট্রনগুলোর সংখ্যা বাড়তে থাকে, তাই তো? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতুগুলোর ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে যোজ্যতা ইলেকট্রন ক্রমাগত বৃদ্ধি পায়। ঠিক আছে, যোজ্যতা ইলেকট্রন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তাহলে কি হবে বলতো? ক্যালাসে বিদ্যমান আয়নগুলোর প্রতি ইলেকট্রনের আকর্ষণ বেশি হবে। বেশি হলে কি হবে? ধাতব বন্ধন শক্তিশালী হবে। ধাতব বন্ধন শক্তিশালী কি হলে কি হবে? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। তাহলে কি বুঝলা তুমি? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেড়ে যায়, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যায়। আমি লিখে দিব সব, ঠিক আছে? দেখো এই যে অপধাতু আছে, আবার অধাতু আছে, এদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে। হ্যাঁ, দেখো ধাতুগুলোর ক্ষেত্রে কি হবে? পর্যায়ভিত্তিক সম্পর্ক। এটা মুছে দেই, খেয়াল করো। পর্যায়ভিত্তিক সম্পর্ক। পর্যায়ভিত্তিক সম্পর্ক। পর্যায়ভিত্তিক সম্পর্ক। পর্যায়ভিত্তিক সম্পর্কে কি হবে দেখো, কি বলবো? একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে ধাতুগুলোর ক্ষেত্রে পারমাণবিক কি হবে? পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে যোজ্যতা ইলেকট্রন ক্রমাগত বৃদ্ধি পায়।
একই পর্যায়ের বাম থেকে ডানে, একই পর্যায়ের বাম থেকে ডানে, একই পর্যায়ের, একই পর্যায়ের বাম থেকে ডানে, বাম থেকে ডানে, একই পর্যায়ের বাম থেকে ডানে ধাতুগুলোর ক্ষেত্রে, ধাতুগুলোর ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে, ধাতুগুলোর ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে যোজ্যতা ইলেকট্রন ক্রমাগত বৃদ্ধি পায়। পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে যোজ্যতা ইলেকট্রন ক্রমাগত বৃদ্ধি পায়। দেখো, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, যোজ্যতা ইলেকট্রন 1টা, ম্যাগনেসিয়ামের 12, যোজ্যতা 2টা, অ্যালুমিনিয়ামের 13, যোজ্যতা কত? 3টা, যোজ্যতা ইলেকট্রন 3টা, তাই তো? তাহলে কি বুঝলা? ধাতুগুলোর কি হবে? একই পর্যায়ের বাম থেকে ডানে ধাতুগুলোর ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে যোজ্যতা ইলেকট্রন সংখ্যা বাড়তে থাকে। ঠিক আছে, এই কথাটাই আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, যোজ্যতা ইলেকট্রন ক্রমাগত বৃদ্ধি পায়, সাথে যোজ্যতা ইলেকট্রন ক্রমাগত বৃদ্ধি পায়। বলতো, যোজ্যতা ইলেকট্রন যদি ক্রমাগত বৃদ্ধি পায় তাহলে ক্যালাসে বিদ্যমান আয়নগুলোর প্রতি ইলেকট্রনের আকর্ষণ কি হবে? কম হবে না বেশি হবে? চিন্তা করো। প্রথমেই কিন্তু বলে দিয়েছিলাম, তাই না? যোজ্যতা স্তরে ইলেকট্রন যদি মেঘের ঘনত্বটা যদি বেশি হয় তাহলে ক্যালাসে বিদ্যমান আয়নগুলোর প্রতি আকর্ষণ কি হবে? বেশি হবে, তাই না? ওকে, দেখো লিখে দেই। হ্যাঁ, ফলে ক্যালাসে বিদ্যমান আয়নগুলোর প্রতি ইলেকট্রনের আকর্ষণ ক্রমাগত বৃদ্ধি পায়। ফলে ক্যালাসে বিদ্যমান আয়নগুলোর প্রতি, ক্যালাসে বিদ্যমান আয়নগুলোর প্রতি, ক্যালাসে বিদ্যমান আয়নগুলোর প্রতি ইলেকট্রনের আকর্ষণ ক্রমাগত বৃদ্ধি পায়। ক্রমাগত বৃদ্ধি পায়। বলো, ইলেকট্রনের আকর্ষণ যদি ক্রমাগত বৃদ্ধি পায় তাহলে ধাতব বন্ধন কি হবে? দৃঢ় হবে না দুর্বল হবে? অবশ্যই ধাতব বন্ধন দৃঢ় হবে, তাই না? দেখো, ক্যালাসে বিদ্যমান আয়নগুলোর প্রতি ইলেকট্রনের আকর্ষণ বৃদ্ধি পায়। বৃদ্ধি পেলে কি হবে? ধাতব বন্ধন ক্রমাগত শক্তিশালী হয়। ঠিক আছে, বৃদ্ধি পায়, ধাতব বন্ধন ক্রমাগত শক্তিশালী হয়। ধাতব বন্ধন ক্রমাগত শক্তিশালী হয়। ধাতব বন্ধন ক্রমাগত শক্তিশালী হয়, তাই একই গ্রুপে একই পর্যায়ের বাম থেকে ডানে ধাতুগুলোর কি হয়? গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বাড়তে থাকে। তাই একই পর্যায়ের বাম থেকে ডানে পর্যায়ের বাম থেকে ডানে, একই পর্যায়ের বাম থেকে ডানে ধাতুগুলোর কি হয় ভাই? ধাতুগুলোর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বাড়তে থাকে। ধাতুগুলোর গলনাঙ্ক
গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। ঠিক আছে, ধাতুগুলোর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেতে থাকে বা ক্রমাগত বাড়তে থাকে, ক্রমাগত বাড়তে থাকে। ঠিক আছে, এটাই ছিল কি ভাই পর্যায়ভিত্তিক সম্পর্ক ধাতুগুলোর ক্ষেত্রে। হ্যাঁ, বাম থেকে ডানে। আর যদি তোমাকে ডান থেকে বামে বলতো তাহলে উল্টো বলতা। হ্যাঁ, উল্টোটা বলতা। হ্যাঁ, দেখো এবার সিলিকনে আসো ভাই। সিলিকন কি? সিলিকন হচ্ছে কি একটা অপধাতু। ঠিক আছে, আর সিলিকন কি হয় ভাই? একটা পলিমার যৌগ। ঠিক আছে, পলিমার গঠন করে, তাই এর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক এমনিতেই বেশি। ঠিক আছে, দেখো সিলিকনকে একটা অপধাতু। সিলিকন কি করবে? দেখো এই যে সিলিকন, সে কি করবে? পলিমার গঠন করবে। এই যেভাবে, হ্যাঁ, এই সিলিকন আবার করবে, এটা আবার করবে, এই যে উপরে সিলিকন এটা আবার করবে। ঠিক আছে, এইভাবে সে কি করবে ভাই? পলিমার গঠন করবে। ঠিক আছে, এইভাবে কি চলতেই থাকবে। ঠিক আছে, তাহলে একটু বুঝো এই সিলিকন কি? এরা সমযোজী বন্ধন ভাঙতে, এরা কি সমযোজী বন্ধন দ্বারা গঠিত, তাই তো? সমযোজী বন্ধন দ্বারা এরা কি সমযোজী বন্ধন দ্বারা গঠিত, তাই তো? এরা কি গঠন করে? বিশাল জাল গঠন করে, তাই না? তাই এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা কি হবে? বেশি হবে। হ্যাঁ, ওকে, এরা সমযোজী বন্ধন প্লাস কি জাল গঠন করে। আর যেহেতু জাল গঠন করে, তাই সমযোজী বন্ধন ভাঙতে কি হবে? বেশি শক্তির প্রয়োজন হবে। সমযোজী যৌগ, সমযোজী যৌগ প্লাস কি গঠন করে ভাই? সমযোজী যৌগ না, সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন। হ্যাঁ, সিলিকন কি একটার সাথে আর একটা সমযোজী বন্ধন দ্বারা গঠিত, প্লাস কি করে? জাল গঠন করে। জাল গঠন করে। তাহলে কি হবে? তাহলে কি হবে ভাই? এই সমযোজী বন্ধন ভাঙতে কি হয়? বেশি শক্তির প্রয়োজন। ঠিক আছে, সমযোজী বন্ধন ভাঙতে বেশি শক্তির প্রয়োজন, তাই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। সমযোজী বন্ধন ভাঙতে বেশি শক্তির প্রয়োজন, বেশি শক্তির প্রয়োজন, তাই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক তাই গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয়। ঠিক আছে, বলতো সিলিকনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কেন বেশি হয়? সিলিকন কি ভাই? একটা অপধাতু। এরা কি গঠন? সমযোজী বন্ধন দ্বারা গঠিত। এরা বিরাট একটা জাল গঠন করে। ঠিক আছে, এই সমযোজী বন্ধন ভাঙতে বেশি শক্তির প্রয়োজন, তাই সিলিকনের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হবে ভাই? বেশি হবে। ঠিক আছে, আমরা এবার অধাতুর গুলো দেখি। আসো, অধাতুতে কি আছে? ফসফরাস, সালফার এবং ক্লোরিন। ঠিক আছে, ওকে, এই ফসফরাস কি করে? শ্বেত ফসফরাস, এটা P4 আকারে থাকে। দেখো এই যে এই তিনটা, এই ফসফরাস কি আকারে থাকে? P4, এটাকে বলা হয় শ্বেত ফসফরাস। সালফার কি? S8, ক্লোরিন কি? Cl2। ঠিক আছে, এরা প্রত্যেকেই ভাই কি সমযোজী বন্ধন দ্বারা গঠিত। এদের অণুর মাঝে কি আছে? দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল আছে। এরা সমযোজী, প্রত্যেকেই কি সমযোজী। সমযোজী বন্ধন। ঠিক আছে, এরা সমযোজী বন্ধন দ্বারা গঠিত। এদের তাই এরা কি দুর্বল, এদের মাঝে কি থাকে? দুর্বল, এরা জাল গঠন করতে পারে না। হ্যাঁ, এদের মাঝে দুর্বল ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটা কাজ করে। দুর্বল ভ্যান ডার ওয়ালস এই ভ্যান ডার ওয়ালস বলটা অনেক দুর্বল। ঠিক আছে, এদের মাঝে দুর্বল ভ্যান ডার ওয়ালস শক্তি থাকে। ঠিক আছে, এদের মাঝে
অণুগুলোর মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়াল শক্তি আন্তঃআণবিক শক্তি হিসেবে থাকে। দুর্বল ভ্যান-ডার অণুগুলোর মধ্যে দুর্বল ভ্যান-ডার ওয়াল শক্তি আন্তঃআণবিক শক্তি হিসেবে থাকে। আন্তঃআণবিক শক্তি হিসেবে থাকে। আন্তঃআণবিক শক্তি হিসেবে থাকে। ওকে, তাই এদের কি হয়, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কটা কম হয়। তাই এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। ঠিক আছে, তাই এখানে কিন্তু একটু ব্যতিক্রম হয়ে গেল ভাই, তাই না? কথা ছিল কি, বাম থেকে কি পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক ক্রমাগত বাড়তে থাকবে, কিন্তু কাদের ভাই, এই ধাতুগুলোর ক্ষেত্রে বাড়বে। ঠিক আছে, আর অধাতুগুলো কি হয় ভাই, এদের বাড়বে না, কারণ এদের কি সমযোজী বন্ধন এবং এদের মাঝে কি অণুগুলোর মাঝে দুর্বল ভ্যান-ডার ওয়ালস আকর্ষণ শক্তিটা আন্তঃআণবিক শক্তি হিসেবে কাজ করে, তাই এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। ঠিক আছে, একটু কষ্ট করে মনে রাখতে হবে। তাই এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। ঠিক আছে, পর্যায় ভিত্তিক সম্পর্কে এমন কোনো সমস্যা নাই, তাই গ্রুপ ভিত্তিক সম্পর্কে, তাই না, ধাতুগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি এমন কোনো সমস্যা হয় না। ঠিক আছে ভাই, ওকে, এই ছিল কি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। আমি সবকিছু আরেকটু বলে দিব। হ্যাঁ, শোনো, গ্রুপ ভিত্তিক সম্পর্কে তুমি কি বলবা যে গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা ভাই কখন বাড়বে, কেন, কারণটা কি ভাই, ধাতব বন্ধনের উপর নির্ভর করতেছে, তাই তো। আর এই ধাতব বন্ধনটা কিসের উপর নির্ভর করতেছে, যোজ্যতা স্তরে ইলেকট্রন মেঘের ঘনত্বের উপর, তাই না। তাহলে শোনো, যোজ্যতা স্তরে ইলেকট্রন মেঘের ঘনত্ব যদি বেশি হয় তাহলে ধাতব বন্ধনটা কি হবে, ধীর হবে। আর এই ধাতব বন্ধন ধীর হলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হবে। ঠিক আছে, গ্রুপ ভিত্তিক আমরা কি দেখেছি, একই গ্রুপের উপর থেকে যদি নিচে যাই, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে কি হয় ভাই, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে যোজ্যতা স্তরে ইলেকট্রন মেঘের ঘনত্ব কমে যায়। কমে গেলে কি হবে, ধাতব বন্ধন দুর্বল হবে, তাই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমতে থাকবে। ওকে, আমরা পর্যায় ভিত্তিক সম্পর্কে কি দেখেছি, একই পর্যায়ের বাম থেকে ডানে ধাতুগুলোর ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকে। তাহলে কি হবে, ক্যালাসে বিদ্যমান আয়নগুলোর প্রতি ইলেকট্রনের আকর্ষণ বেশি হয়, তাই ধাতব বন্ধনটা ক্রমাগত কি হয়, শক্তিশালী হতে থাকে। অর্থাৎ একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে কি হবে, ধাতুগুলোর গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ক্রমাগত বাড়তে থাকবে। ঠিক আছে, আর অপধাতুতে দেখেছি সিলিকন, এরা কি করে, সমযোজী বন্ধন দ্বারা গঠিত বিরাট জাল গঠন করে, তাই এদের কি বন্ধনগুলো ভাঙতে বেশি শক্তির প্রয়োজন, তাই সিলিকনেরও গলনাঙ্ক কি হয়, বৃদ্ধি পায়। কিন্তু ভাই অধাতুগুলোর ক্ষেত্রে কি হয়েছে, ফসফরাস, সালফার, ক্লোরিন, এদের অণুগুলোর ক্ষেত্রে কি হয়েছে ভাই, এরা কি সমযোজী বন্ধন দ্বারা গঠিত, প্লাস এদের মাঝে দুর্বল ভ্যান-ডার ওয়াল শক্তি আন্তঃআণবিক শক্তি হিসেবে কাজ করে, তাই এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যায়। ঠিক আছে, দেখো আমরা গ্রুপ ভিত্তিক সম্পর্ক এবং পর্যায় ভিত্তিক সম্পর্কটা দেখে ফেলেছি, তাই না। তুমি এটা দেখো, গ্রুপ ভিত্তিক সম্পর্ক কি বলছে, একই গ্রুপের উপর থেকে নিচে গেলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কমে যায়, তাই তো ভাই। এবার নিচ থেকে, একই গ্রুপের যদি নিচ থেকে উপরে যাইতো, একই গ্রুপের যদি নিচ থেকে উপরে যাইতো তখন গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেড়ে যাইতো। একই পর্যায়ের কি বাম থেকে ডানে গেলে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেড়ে যায়, যদি ডান থেকে বামে আসতো তখন কিন্তু কমে যেত। হ্যাঁ, তখন কিন্তু ব্যাখ্যাটা এটার উল্টো ব্যাখ্যাটা বলতা। ওকে, এই ছিল ভাই কি মৌলের পর্যায়বৃত্ত ধর্মের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্কের ব্যাখ্যা। ওকে, আশা করি তোমরা সবাই আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।